তো যেটা বলতেছিলাম যে আমাদের প্রাসটা সব জায়গায় দ্বিমাত্রিক, একটা জায়গায় কি সেটা কোথায় সর্বোচ্চ বিন্দুতে। তো আমি তোমাদেরকে এটা এক্সপ্লেইন করছি কেন সে একমাত্রিক হয়, কারণ সেখানে আমাদের উলম্ব বেগটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তার মানে এই পয়েন্টে আমাদের vy কত, তার মানে এখানে আমাদের vx পুরোটাই হচ্ছে আনুভূমিক, মানে যা আছে সম্পূর্ণ হচ্ছে কি বেগ, আনুভূমিক বেগ। এই কথা বলছি। আরেকটা জিনিস কি বলছি সেটা আজকে ম্যাথমেটিক্যালি যেহেতু চলে আসবে আপনারা বলাটা, আচ্ছা দেখ বলি। তো আমি বলছি যে আমাদের এই প্রাসের আরেকটা স্পেশাল কেস হচ্ছে প্রাসের আনুভূমিক দিকের বেগ সর্বদা কি থাকবে, সমান থাকবে। ওইটার বেগ একদম মাটিতে পড়ার আগ পর্যন্ত শুরুতে যা তৈরি করে দিবা তাই সে শেষ পর্যন্ত থাকবে। তার ব্যাগের কোনো প্রকার আনুভূমিক ব্যাগের কোনো প্রকার কি হবে না, চেঞ্জ হবে না। তার মানে একটা প্রাসের শুরুতে আনুভূমিক ব্যাগ যা থাকবে, প্রাস মাটিতে পড়ার আগ পর্যন্ত আনুভূমিক ব্যাগ কি থাকবে, তাই থাকবে। তো এই জন্য আমি আরেকটা কোশ্চেন বলছি যে প্রাসের গতি দ্বিমাত্রিক হলেও ত্বরণ একমাত্রিক কেন। তো আমি এটাও বলছি যে ত্বরণ একমাত্রিক হওয়ার কারণ হচ্ছে আমাদের গতি দুই দিকে চেঞ্জ হয়, একটা আনুভূমিক আর একটা কি উলম্ব। উলম্ব দিকের ব্যাগের কিন্তু প্রতি সেকেন্ডের সাথে সাথে ব্যাগের পরিবর্তন ঘটে, কিন্তু আনুভূমিকের কি ব্যাগের পরিবর্তন ঘটে? যেহেতু আনুভূমিকের ব্যাগের পরিবর্তন ঘটে না, তার মানে সে সমবেগ। আর আমরা জানি ব্যাগের পরিবর্তন না হলে সেখানে কি থাকে না, তার মানে আনুভূমিক দিকে কোনো কি নাই, ত্বরণ নাই। ত্বরণ একমাত্র কোন দিকে আছে, প্রাসের উলম্ব দিকে। তাই আমরা বলি তার ব্যাগ দ্বিমাত্রিক ঠিকই, কিন্তু ত্বরণ কয় মাত্রিক, একমাত্রিক। এই তো পড়াইছি, তাই না? ওকে, তো এবার আমরা আজকে মেইন পার্টে চলে যাব, ক্যালকুলেশন গত পার্টে। তো স্যার আমি এগুলো মুছে ফেলতেছি, আপনারা আমার এখন যা বলবো তা শুনবেন, আর যখন লিখতে বলবো তখন শুধু লিখবেন, এর আগে কোনো কথা হবে না। আমি এখন একটা প্রাস নিয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাচ্ছি, আপনারা কিচ্ছু লিখবেন না, কিছু আঁকার দরকার নাই, আপনারা জাস্ট বুঝেন। প্রাসটা যখন আমি নিক্ষেপ করব, তার মানে এই পয়েন্ট থেকে নিক্ষেপ করব, তাই না? আমি তো ওকে শক্তি দেই নাকি আমি এমনি ধরে রাখি? কিন্তু সে বেশি হচ্ছে, তার মানে প্রাসটা কিভাবে গতিশীল হবে, কিভাবে চলবে, কিভাবে কি করবে সব কি আমার উপর ডিপেন্ড করতেছে। তার মানে নিক্ষেপের মুহূর্তে আমি ঘটনা ঘটায় দিচ্ছি, অলরেডি ও নিজে কিন্তু উপাংশ তৈরি হয় না, ও উপাংশ তৈরি করে দিছে কে, আমি। তাহলে আমি তাকে নিক্ষেপ করছি এই বরাবর ভি নট ব্যাগে, সে কত কোণে নিক্ষেপ করছি তাকে আমি থিটা নট কোণে, তাহলে তার দুইটা উপাংশ তৈরি হবে অ্যাকর্ডিং টু ভেক্টর কনসেপ্ট। আমি এই ভেক্টরে শুধু এইটুকুই লাগবে এখানে, এটা ভি নট হলে এটা কি হবে, ভি নট cos থিটা নট। এটা কি শুরুর দিকের ব্যাগ না, শুরুর দিকের ব্যাগকে আমরা আদি ব্যাগ বলি না? এখন আদি ব্যাগটা কোন অক্ষ বরাবর, এটা, তাই এটাকে আমরা নামকরণ করব vx নট, আর এটাকে নামকরণ করব কি vy নট। কি হবে, v নট sin থিটা নট। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে স্যার আমার v নট, আপনারা দেখেন v নট যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে ভেক্টর রাশিটার ইয়াটা কি হবে, v নট cos থিটা নট i ক্যাপ, রাইট কি না? আর প্লাস v নট sin থিটা নট v j ক্যাপ, রাইট কি না? তাহলে এই ভেক্টরের মান কিভাবে বের করবা? ভেক্টর নিয়ম অনুযায়ী স্বাভাবিক রুট ওভার i এর পাশে যা আছে তার স্কয়ার না, কথা কয় না কি লিখে? আবার j এর পাশে যা আছে তার তো স্যার v নট স্কয়ার কমন নিলে আমাদের sin স্কয়ার থিটা প্লাস কি cos স্কয়ার থিটা, তার মানে অ্যানসার কি v নট চলে আসে না? হ্যাঁ, তার মানে আমাদের যে ব্যাগটা আমরা পাই সেটা হচ্ছে v নট, তার মানে এটা চলে আসতেছে। তো এগুলো অ্যাকর্ডিং টু ভেক্টর আমি আপনাদেরকে দেখাইলাম, আপনারা জানেন। সো এটা আমাদের এখানে দরকার নাই, লাগে না। আমরা এখানে যেটা নিয়ে কাজ করব, তাহলে এটা অলরেডি বুঝে ফেলছেন যে স্যার এটা হচ্ছে vx নট v নট cos থিটা নট, আর এটা হচ্ছে vy নট v নট sin থিটা। তোমাদের মধ্যে গুনগুন শব্দ হচ্ছে, ক্লাসটা রেকর্ড হচ্ছে কিন্তু, সো কোনো সাউন্ড করা যাবে না, হয় ক্লাস করো নাহলে বাইরে যাও গল্প করো, দুইটার একটা করো। ওকে, তো এই হলো আমার ব্যাগের কনসেপ্ট। তো স্যার আমি আপনাদেরকে একটা প্রাস থেকে টোটাল 7টা জিনিস সবসময় বের করা জানতে হবে, বলে দিচ্ছি কি কি। একটা প্রাস থেকে টোটাল 7টা জিনিস জানতে হবে। নাম্বার 1, ব্যাগের আনুভূমিক উপাংশ, আনুভূমিকটা জানতে হবে, ব্যাগের উলম্বটা জানতে হবে, আর নাম্বার 3, ব্যাগ বা লব্ধি ব্যাগটা জানতে হবে। ব্যাগ বা কি ব্যাগ, লব্ধি ব্যাগ। এখানে লব্ধি ব্যাগ কি, আমি যে ব্যাগে নিক্ষেপ করছি সেটাই না? আচ্ছা,
তারপরে নাম্বার 4 নিক্ষেপ কোণ, মানে নিক্ষেপ কোণ না, সরাসরি কোণের কথা বললাম। নাম্বার 5 আনুভূমিক সরণ, সরণ বা দূরত্ব যেভাবে নাও, আর উলম্ব সরণ, ঠিক আছে। উলম্বের আগে মাঝখানে সময়টা বের করে নিই, সময়, তারপরে উলম্ব সরণ। এই 7টা জিনিস তোমাদের বের করতে পারতে হবে একটা প্রাস থেকে, ওকে। এছাড়া এক্সট্রা আরো অনেক ব্যাপার থাকবে, বাট মেইন হচ্ছে এই 7টা জিনিস। তো আমি যদি এখন বলি আপনারা চিত্রটা আঁকেন, আচ্ছা চিত্র পরে আঁকেন, আরো কাজ শেষ করে নিই। এবার ধরেন কোনো একটা সময় পরে, এখন কোনো একটা সময় আমি কি জানি কত সময়, আমি ধরে নিচ্ছি কত সময় টি, আমরা তো অঙ্কের কোনো একটা সময়কে কি ধরে নিই টি, তাহলে ধরো টি সময় পরে আমার প্রাসটা এখন এইখানে। এই মুহূর্তে আমি তার অবস্থান নির্দেশ করার জন্য, তার মুভমেন্টের দিক বোঝানোর জন্য, কোন দিকে যাচ্ছে বোঝানোর জন্য কি টানবো, স্পর্শক, বলছিলাম না। এখন এইটাও কি এখনো তির্যক ভাবে আছে না, তাহলে তার কয়টা উপাংশ তৈরি হবে, দুইটা উপাংশ। দুইটা কি কি স্যার, একটা আনুভূমিক দিকে আর একটা উলম্ব দিকে। তাহলে আনুভূমিক দিকে আর এই যে মাঝখানে একটা কোণ তৈরি করে ফেললো, তা আনুভূমিক দিকে তার যে এখন ব্যাগটা, এই ব্যাগ কি আর আগের মতো আছে, তাহলে কি এখন কি আর আমরা তাকে আদি ব্যাগ বলতে পারবো, তাকে এবার ভি নট না বলে নামকরণ করব কি ভি। তাহলে ভি এর আনুভূমিক দিকে, আর এখানে আগে নাম দিছি থিটা নট, এখন কি একই কোণ আছে, তাই এখন নাম দিলাম শুধু থিটা, ঠিক আছে। তাহলে এখন এই পার্টটার নাম কি হবে, তার আনুভূমিক দিকে যেটা সেটার নাম কি এখন আর নট দেওয়া যাবে, কি সময় পর ব্যাককে কি আর ভি নট বলা যায়, তাকে ভি বলা যায়। তাহলে এক্স এর দিকের ভি ভি এক্স, আর এই দিকেরটার নাম কি হবে ভি ওয়াই। কিছুক্ষণ পরে তার আরেকটা পজিশন কোনটা হবে, এই যে এইটা, এই মুহূর্তে সে কোন দিকে যাচ্ছে স্যার, এই দিকে যাচ্ছে, রাইট। তার মানে কি এইখানে তার কয়টা উপাংশ, একটাই, সেটা কে স্যার vx। তাহলে এইখানে তার একটাই উপাংশ, যার নাম হচ্ছে vx। তারপরে এর কিছুক্ষণ পরে সে কোথায় থাকতে পারে, ধরো এইখানে, এইখানে যদি হয় তাহলে আমি এইখানকে ধরে একটা স্পর্শক টানি, তাহলে তার এইদিকে একটা উপাংশ তৈরি হচ্ছে আর এইদিকে একটা উপাংশ তৈরি হচ্ছে, এটা হচ্ছে আবার নতুন করে থিটা। তাহলে এখন এই উপাংশটাকে নাম, এটা কি আমার, দেখো হয় এখানে বস্তুটা আছে, না হয় এখানে আছে, না হয় এখানে আছে, বিভিন্ন পজিশন কল্পনা করতেছি, যেটাই হোক সেটা কি নিক্ষেপের টি সময় পরের ঘটনা না, ধরো টি সময় পর সে এখানে, অথবা টি সময় পরে এখানে, অথবা টি সময় পরে এখানে। তো এখানেও তাই আমি নাম দিছি কি থিটাই নাম দিয়েছি, এটার নাম দিব কি vx, এটার নাম দিব কি vy। বাট যদি এই সর্বোচ্চ বিন্দুর আগে পড়ে তাহলে vy কোন দিকে, তাহলে সর্বোচ্চ বিন্দুর পরে হলে তার মানে নিচের দিকে। তাহলে আপাতত এটাকে মাইনাস লিখে রাখলাম, কেন লিখছি অলরেডি বুঝার কথা তোমাদের। আচ্ছা এটা পরে আসতেছি আমরা আলোচনায়। তো আমার একটা প্রাসে তাহলে প্রশ্ন তিনটা পার্টে হইতে পারে, হয় সর্বোচ্চ বিন্দুর আগে, মানে আমার প্রাসটা নিক্ষেপের টি সময় পরে তার তিন রকমের পজিশন হতে পারে, হয় সর্বোচ্চ বিন্দুর আগের পজিশন, না হয় সর্বোচ্চ বিন্দুতে পজিশন, না হয় কি সর্বোচ্চ বিন্দুর পরের পজিশন। তিনটার মধ্যে কিন্তু তিনটা চেঞ্জ আছে, এটাতে কি vy উপরের দিকে, এটাতে কি vy 0, এটাতে কি vy নেগেটিভ, কিন্তু একজনের কোনো চেঞ্জ নাই, সেটা কে vx। কেন চেঞ্জ নাই কি নাই এখন আমরা আজকে ম্যাথমেটিক্যালি এগুলোই শিখব, ওকে। তো স্যার আগে সবাই চিত্রটা আঁকে, এটাকে একটা নামকরণ করি ও বিন্দু, এটাকে একটা নামকরণ করি পি বিন্দু, এটাকে একটা নামকরণ করি কিউ বিন্দু, এটাকে একটা নামকরণ করি আর বিন্দু। সবাই সুন্দর করে চিত্রটা ড্র করে দেন। সূত্র যেটা দিয়ে আপনারা অঙ্ক করবেন, নিয়ম কানুন ক্লিয়ার, প্রাসের প্রত্যেকটা পার্ট আপনাদের ক্লিয়ার এখন। এবার আমরা সূত্র নিয়ে কাজ করব। তো একটা প্রাসকে আমি দুইটা ভাগে বিভক্ত করছি, মানে আমার সাইড থেকে আমি দুইটা ভাগে বিভক্ত করছি। ভাগটা কি, যে আমি প্রাসটা নিক্ষেপ করার মুহূর্তের একটা ভাগ, আর নিক্ষেপ করার পরে যে কোনো একটা পজিশন। নিক্ষেপ করার পরে এই পজিশন বলে, এই পজিশন বলে, এটা বলে, সবগুলোই তো টি সময় পর, রাইট কিনা। তাই আমি আমার প্রাসটাকে দুইটা পার্টে বিভক্ত করছি। আমি আপনাদেরকে সূত্র ডেভেলপ করে দেব নিক্ষেপের মুহূর্তে, মানে আমি যখন নিক্ষেপ করতেছি তখনকার, আর হচ্ছে নিক্ষেপ করার পরের ঘটনা। আপনাদের প্রশ্ন আসবে এই দুইটা কনসেপ্টের উপর ভিত্তি করে। তো সবাই সুন্দর করে হেডলাইন দেন, নিক্ষেপের মুহূর্তে, সুন্দর করে একদম মাঝখানে দিবেন কাগজে, নিক্ষেপের মুহূর্তে, নিক্ষেপের মুহূর্তে। আচ্ছা এবার আসেন সবাই, নিক্ষেপের মুহূর্তে আমি বলছি একটা প্রাসের কয়টা জিনিস জানা থাকতে হবে আপনার, 7টা।
নিক্ষেপের মুহূর্তে আপনি যে ব্যাগে নিক্ষেপ করতেছেন এটা তো আমি বলেই দিব আপনাকে, রাইট কি না? যে আমি বলে দিলাম একটা বলকে 30 মিটার পার সেকেন্ড ব্যাগে কিক করা হয়েছে, তার মানে আমি কিন্তু ভি নট দিয়েই দিছি, মানে 3 নাম্বারটা কিন্তু অলরেডি আপনাকে দিয়েই দিচ্ছি, নাহলে তার আমার অঙ্ক হচ্ছে না। এরপরে এটা প্লাস কিনা, কারণ আমি তো 30 মিটার পার সেকেন্ড ব্যাগে এভাবেও মারতে পারি, রাইট কিনা? তার মানে আমাকে অ্যাঙ্গেলও বলে দিতে হবে, তার মানে নিক্ষেপের কোণটাও কিন্তু আমি বলে দিচ্ছি, তার মানে নিক্ষেপের মুহূর্তে কিন্তু আপনাকে আমি কোণও বলে দিচ্ছি, ব্যাগও বলে দিচ্ছি। তার মানে এই দুইটা কোশ্চেন কি আর আমি আলাদাভাবে করা লাগবে? এই দুইটা আপনি পেয়ে যাচ্ছেন, রাইট? তাহলে আপনাকে এখন জানতে হবে কি তার আনুভূমিক এবং তার উলম্ব। তার মানে সুন্দর করে লেখেন রোমান সংখ্যা 1 নাম্বার দিয়ে, নিক্ষেপণ ব্যাগের আনুভূমিক উপাংশ। নিক্ষেপণ ব্যাগের আনুভূমিক উপাংশ। নিক্ষেপণ ব্যাগের আনুভূমিক উপাংশ। নিক্ষেপণ ব্যাগের আনুভূমিক উপাংশ Vx naught Vx naught is equal to V naught cos theta naught V naught cos theta naught। কিভাবে আসছে আপনাদেরকে কিন্তু বুঝাইছি কি রিশাদ? ওকে, 2 নাম্বার সূত্রটা লেখো, নিক্ষেপণ ব্যাগের উলম্ব উপাংশ V naught Vy naught is equal to V naught sin theta naught। আচ্ছা, এবার মুয়াজ্জিন তোমার এটা আমি দিয়ে দিছি, এটা আমি দিয়ে দিছি, এটা তুমি বের করছো, তারপর আসতেছে কি আনুভূমিক সরণ। আচ্ছা, তুমি যখন নিক্ষেপ করবা তখন কি তার কোনো সরণ হয়েছে? তার মানে শুরুতে, ঘটনার শুরুতে কি কোনো সরণ হয়েছে? তার মানে শুরুতে তার সরণ 0, রাইট? এটা লেখা না লেখা একই কথা। আবার তার কোনো সময় কি অতিবাহিত হয়েছে? তার মানে সময়ও নাই। কোনো উলম্ব সরণ হয়েছে? নাই। তার মানে আমাদের নিক্ষেপের মুহূর্তে যদি কোনো কোশ্চেন করে স্যাররা বা জানতে চায়, তার মানে দুইটা জিনিস জানতে যেতে পারে, আনুভূমিক উপাংশ কত, উলম্ব উপাংশ কত। আজান দাও, জানতে যেতে পারে দুইটাই, একটা হচ্ছে আনুভূমিক ব্যাগ, একটা হচ্ছে কি উলম্ব ব্যাগ। আনুভূমিকটা কি স্যার? v নট cos থিটা নট, আর উলম্বটা কি v নট sin থিটা নট। আবার বলো, আনুভূমিকটা কি হবে? আর উলম্বটা? ভেরি গুড। তাহলে আমরা কি নিক্ষেপের মুহূর্তের কনসেপ্ট ক্লিয়ার? বাকি কোনটা কেন করতে পারবে না স্যার? এটা তো আমরা দিয়েই দিচ্ছি প্রশ্নে, এটাও বলে দিচ্ছে, আর এটা বের করব। আর এগুলো তো যেহেতু কোনো সময় অতিবাহিত হয় না এবং আমি নিক্ষেপও করি নাই এখনো, মানে হাত থেকে ছেড়ে দেই নাই, তাই এই জিনিসগুলা তৈরি হয় নাই এখনো। এবার আসো নিক্ষেপের টি সময় পর। এবার নিক্ষেপের টি সময় পরে আমরা আসলে যেখান থেকে সূত্রটা ডেভেলপ করব সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে। আমরা অঙ্ক করার জন্য সূত্রটা আসলে এই পয়েন্ট থেকে ডেভেলপ করব। তো এখানে এবার সুন্দর করে লেখো হেডলাইন, নিক্ষেপের টি সময় পর। নিক্ষেপের টি সময় পর। হ্যাঁ, এবার লেখো যে একটি প্রাসকে যখন নিক্ষেপ করা হয়, একটি প্রাসকে যখন নিক্ষেপ করা হয় তখন এর আনুভূমিক দিকে কোনো বাহ্যিক বল অর্থাৎ অভিকর্ষীয় বলের কোনো প্রভাব না থাকায়, কোনো বাহ্যিক বল অর্থাৎ অভিকর্ষীয় বলের কোনো প্রভাব না থাকায় আনুভূমিক দিকে ব্যাগের কোনো রূপ পরিবর্তন হয় না। আনুভূমিক দিকে ব্যাগের কোনো রূপ পরিবর্তন হয় না। একটি ব্রাশকে যখন নিক্ষেপ করা হয় তখন এর আনুভূমিক দিকে বাহ্যিক কোনো বল না থাকায়, অর্থাৎ অভিকর্ষীয় বলের কোনো প্রভাব না থাকায় এর আনুভূমিক দিকে ব্যাগের কোনো রূপ পরিবর্তন হয় না। তাহলে অতএব তোমরা তো হেডলাইনটা দিছো নিক্ষেপের টি সময় পর, তাই না? তাহলে অতএব টি সময় পর প্রাসের ব্যাগের আনুভূমিক উপাংশ। অতএব নিক্ষেপের টি সময় পর প্রাসের ব্যাগের আনুভূমিক উপাংশ, ব্যাগের আনুভূমিক উপাংশ, ব্যাগের আনুভূমিক উপাংশ
vx is equal to vx not, কারণ যেহেতু কোনো চেঞ্জ হয় না, is equal to কি হবে v not cos theta not, vx is equal to vx not is equal to v not cos theta not. ওকে, শেষ আনুভূমিকের বিষয়। এক নাম্বারটা পাইছেন? নাও দুই নাম্বার, প্রাসের উলম্ব বেগ বের করবে। এবার উলম্ব দিকে কি আমাদের প্রভাব আছে না অভিকর্ষীয় বলের? তাহলে এবার দ্বিতীয়টার জন্য আমরা লিখব, হ্যাঁ, দুই নাম্বারের জন্য। যেহেতু উলম্ব দিকে অভিকর্ষীয় বলের প্রভাব কাজ করে, যেহেতু উলম্ব দিকে অভিকর্ষীয় বলের প্রভাব কাজ করে এবং আমরা প্লাসের সবসময় উপরের দিকটাকে প্লাস ধরবো ব্যাগের ক্ষেত্রে, ঠিক আছে দুর্যোগ? তোমার ইচ্ছা মাইনাসও ধরতে পারো, কিন্তু আমরা প্লাস ধরে করব। এবং যেহেতু প্লাসের উলম্ব দিক জি এর বিপরীতে ক্রিয়াশীল, যেহেতু প্লাসের ব্যাগের উলম্ব দিক লেখো, ব্যাগের উলম্ব দিক জি এর বিপরীত দিকে কাজ করে, সেহেতু এখানে ব্যাগের পরিবর্তন ঘটবে। যেহেতু এখানে প্লাসের ব্যাগের উলম্ব দিক জি এর বিপরীত দিকে কাজ করে, সেহেতু এখানে উলম্ব ব্যাগের পরিবর্তন ঘটবে। আচ্ছা, উলম্ব ব্যাগের পরিবর্তন ঘটবে। এবার ইস্তি সবার লেখা হলে বলো, সেহেতু এখানে উলম্ব ব্যাগের পরিবর্তন ঘটবে। হ্যাঁ, সবার লেখা শেষ হোক। স্যার আপনারা একটু চিন্তা করেন, আনুভূমিক, আমি কিন্তু এই কথা বলবা না, প্রাসের দুইটা পার্ট বলছে, একটা আনুভূমিক একটা কি উলম্ব। যখন উলম্বটা নিয়ে কথা বলবা তখন শুধু উলম্বই থাকবে, আর কিছু না। তার মানে কি সেটা একটা 1D না? 1D মানে তোমরা আগে অলরেডি করছো। আচ্ছা, 1D কথাটার মানে কি? ব্যাগ, এটা আমি মুছে ফেলতেছি। আচ্ছা, তোমরা নরমালি জানো ব্যাগের সূত্র কি? v v0 প্লাস at, এটা না? কিন্তু আমাদের এই ক্ষেত্রে হবে v v0 প্লাস gt, সেটাতে পরে আসতেছি। এবার v0 এর দিক বলো, v এর দিক বলো, সেটা কি g এর বিপরীতে ক্রিয়াশীল না? তাহলে আমাদের অরিজিনালি হবে কি v v0 gt। কিন্তু v বলতে আমরা এখন কিন্তু লব্ধি ব্যাগকে বোঝাচ্ছে, বাট আমরা কি লব্ধি ব্যাগ বলতেছি না উলম্ব ব্যাগটার কথা বলতেছি? আমাদের ডাইরেক্টলি হবে vy, আর এটা কি v0 হবে না vy0 হবে? vy0 gt। মানে আমাদের নরমাল সূত্রেরই আমি y অক্ষ বরাবর বলতেছি, তাই y অক্ষকে অ্যাড করে দিয়েছি, আর কিছুই করি নাই। তাহলে সুন্দর করে লেখো, ঘটবে, লিখছো? তাহলে অতএব t সময় পর প্রাসের উলম্ব ব্যাগ, অতএব t সময় পর প্রাসের উলম্ব ব্যাগ, t সময় পর প্রাসের উলম্ব ব্যাগ, অতএব t সময় পর প্রাসের উলম্ব ব্যাগ, প্রাসের উলম্ব ব্যাগ vy is equal to vy0 minus gt। আচ্ছা, তাহলে এখন আসি vy0 এর মান আমরা জানি। vy0 মানে কি? ভেরি গুড, v0 sin theta not minus gt, এটাই আমাদের ফর্মুলা। তাহলে এখন থেকে প্রাসের উলম্ব বেগ বের করার ফর্মুলা হচ্ছে vy is equal to vy0 minus gt। এই তোমার এই ব্যাস না তো, sin theta not minus gt সবার কি মুখস্থ হয়েছে? তাহলে এখন থেকে যদি জিজ্ঞেস করি একটা প্রাসকে নিক্ষেপ করার t সময় পর তার আনুভূমিক বেগ কত হবে? v0 cos theta not, আর উলম্ব বেগ কত হবে? v0 sin theta not minus gt। তো স্যার আনুভূমিকটাও পাইছি, উলম্বটাও পাইছি, তাইলে কি আমি লব্ধিটা বের করতে পারবো না? এটাকে এখন আমি বের করতে পারবো। লব্ধি বেগ কিভাবে বের হবে স্যার? তাহলে আপনারা লিখবেন, আমি সাজায় দিব, আমি আগে আমার লেখা লিখে নিই। তাহলে অতএব v √, ভেক্টর নিয়ম অনুযায়ী বলি আর পিথাগোরাস অনুযায়ী বলি, অতিভুজ কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার না? আর ভেক্টর নিয়ম অনুযায়ী বললে মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, দুইটা ভেক্টর দুই দিকে ক্রিয়াশীল, এদের লব্ধি ভেক্টরটা কি হবে? 90 ডিগ্রি হলে √p² + q²। যেভাবে চিন্তা করেন একই তো আসে। তাহলে আমাদের লব্ধি ভেক্টরটা লব্ধি ভেক্টর কি হবে? vx² + কি vy²। vx² মানে কত স্যার? v0 cos theta not whole square plus v0
sin থিটা নট মাইনাস gt হোল স্কয়ার। সবাই কি বুঝতে পারছেন? তাহলে সুন্দর করে লেখেন যে অতএব 3 নাম্বার সূত্র, t সময় পর, অতএব t সময় পর প্রাসের বেগ বা লব্ধি বেগ, t সময় পর প্রাসের বেগ বা লব্ধি বেগ, অতএব t সময় পর প্রাসের বেগ বা লব্ধি বেগ। রিশাদ তুই লেখস না কেন? তুই লেখস না কেন? খাতা ছাড়া কোচিং আসছস? আচ্ছা থাক থাক, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, t সময় পর প্রাসের বেগ বা লব্ধি বেগ, হ্যাঁ v is equal to, এবার এই ক্যালকুলেশনটা লিখে ফেলেন। ওকে ফাইন। তো স্যার আপনারা তাহলে দেখতে দেখতে 1 নাম্বারও বের করে ফেলছেন, 2 নাম্বারও বের করছেন, 3 নাম্বারও বের করছেন। সিরিয়ালি এখন কি বের করব? যে এই মুহূর্তে প্রাসটা কত কোণে যাচ্ছে, তাই না? তাহলে প্রাসটা কত কোণে যাচ্ছে, এই যে এইটা কি, এই বাহুটার কোণের কথা বলতেছি না? তা আমি তোমাদেরকে শিখাইছি না যে কোনো ঢাল বাহু বের করার নাম মানে কি কি বের করতে হবে? tan থিটা বের করতে হবে, অর্থাৎ tan থেকে করতে হবে। তাহলে tan থেকে করতে গেলে আমার এখানে কয়টা বাহু আছে? একটা আনুভূমিক আছে, একটা কি আছে? তাহলে আনুভূমিক আর উলম্ব একটাকে একটা দ্বারা ভাগ করলে পেয়ে যাব না? তাহলে আমরা এখন 4 নাম্বার সূত্রটা, এবার লেখো 4 নাম্বার। 4 নাম্বার লেখো যে প্রাসটি, হ্যাঁ t সময় পর আনুভূমিকের সাথে প্রাসটি যে কোণ উৎপন্ন করে, t সময় পর আনুভূমিকের সাথে প্রাসটি যে কোণ উৎপন্ন করে বা যে কোণে ক্রিয়াশীল থাকে, t সময় পর প্রাসটি আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে বা যে কোণে ক্রিয়াশীল থাকে, যে কোণ উৎপন্ন করে বা যে কোণে ক্রিয়াশীল থাকে, তা হলো এখানে লিখতেছি tan থিটা ইজ ইকুয়াল টু, এই tan কি লম্ব বাই ভূমি না? লম্ব হচ্ছে by, ভূমি হচ্ছে vx, তার মানে by ডিভাইড বাই vx ইজ ইকুয়াল টু v নট sin থিটা নট মাইনাস gt ডিভাইড বাই v নট cos থিটা নট। অতএব থিটা ইজ ইকুয়াল টু কি স্যার? tan ইনভার্স v নট sin থিটা নট মাইনাস gt ডিভাইড বাই v নট cos থিটা নট। আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝতে পারছেন না? তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স v নট sin থিটা নট মাইনাস gt ডিভাইড বাই v নট cos থিটা নট। ওকে মুনা, ঠিক আছে। তাহলে আমরা কোণও বের করে ফেলছি। এবার আপনারা একটু চিন্তা করেন, আপনাদের মেইন জিনিসই বের হয়ে গেছে, কনসেপ্ট ক্লিয়ার, রাইট? এবার ব্যাগের পার্ট গেল। এবার এই বিন্দুটা যখন এইখানে আসছে তখন কি সে আর আনুভূমিকের এখানে আছে? সে x অক্ষ বরাবর কি কিছুটা ডিসটেন্স অতিক্রম করছে না? ইস্তি আবার সে y অক্ষ বরাবর কিছুটা ডিসটেন্স অতিক্রম করছে না? তো তার আনুভূমিক দূরত্বটা মানে কি? এটা কি পাল্লা? এটাকে কি আমরা আনুভূমিক পাল্লা বলতে পারবো? পাল্লা হইতে হলে কি করতে হতো? এখানে। তাহলে এটাকে আমরা জাস্ট শুধু কি বলবো? x, আর এটাকে আমরা জাস্ট শুধু কি বলবো? y। তাহলে এই যে আনুভূমিক দূরত্ব, এটা কি উলম্ব বেগের কারণে হবে না আনুভূমিক বেগের কারণে হবে? আনুভূমিক দূরত্ব কি উলম্ব বেগ দিয়ে হবে? এই আমি এটা দিয়ে মারলাম, আনুভূমিক দূরত্ব গেছে, কিন্তু আমি এইভাবে মারি আনুভূমিক দূরত্ব যাবে। তাহলে আনুভূমিক দূরত্ব কোন বেগের জন্য হবে? আবার বলো, আনুভূমিক দূরত্ব কোন বেগের জন্য? নাকি by এর জন্য? bx এর জন্য। তাহলে আনুভূমিক বেগ কি কখনো চেঞ্জ হইছে নাকি সর্বদা একই ছিল? আচ্ছা, সর্বদা একই রকম বেগ দিয়ে যদি কোনো দূরত্ব সংঘটিত হয় সেটা কোন সূত্র দিয়ে করতে হয়? ভেরি গুড, s vt। সব সময় সমবেগ দিয়ে দূরত্ব কোনটা? তাহলে সুন্দর করে এবার লেখেন 5 নাম্বার সূত্রটা। যেহেতু 5 নাম্বার সূত্র লেখেন, যেহেতু আনুভূমিক দিকে বেগের কোনো রূপ পরিবর্তন হয় না। ভালো আছেন? দাঁড়ান, সবাই একটা দিকে আসল দিকে পাগল করে। যেহেতু আনুভূমিক দিকে, তুমি কি এই টাইমে ক্লাস করতে না এই টাইমে? আচ্ছা ঠিক আছে। যেহেতু আনুভূমিক দিকে বেগের কোনরূপ পরিবর্তন হয় না, সেহেতু আনুভূমিক সরণ নির্ণয়ের ক্ষেত্রে
পরিবর্তন হয় না এরপর? সেহেতু আনুভূমিক সরণ নির্ণয়ের ক্ষেত্রে লেখা দরকার নেই। সেহেতু আনুভূমিক সরণ x সেহেতু আনুভূমিক সরণ x সেহেতু আনুভূমিক সরণ x vxt x vxt আনুভূমিক সরণ x vxt বা x v naught cos theta naught t এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন থেকে একটা প্রাসের আনুভূমিক সরণ বের করার সূত্র কি v naught cos theta naught t। ওকে, এবার একটা পেজ খালি রাখেন এই পরিমাণ উলম্বটা বোঝানোর জন্য। তারপর একটা অঙ্ক দিচ্ছি, পরে পেজে চলে যান। এক পেজ খালি রেখে পরের পেজে চলে যান। এক পেজ খালি রেখে পরের পেজে চলে যান। কোশ্চেন লেখেন, একটা ফুটবলকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, একটি ফুটবলকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো। একটি ফুটবলকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, বলটি 2 সেকেন্ড পর ব্যাক কত? বলটি 2 সেকেন্ড পর ব্যাক কত? বলটি 2 সেকেন্ড পর ব্যাক কত? কোশ্চেন নাম্বার 2, 2 সেকেন্ড পর বলটি কত কোণে ক্রিয়াশীল থাকবে? 2 সেকেন্ড পর বলটি কত কোণে ক্রিয়াশীল থাকবে? কথা বললে কিন্তু ক্লাসে ঢুকতে দিবে না। ওদের লেট হলে আপনারা ঢুকবেন কেমনে? 2 সেকেন্ড পর বলটি কত কোণে ক্রিয়াশীল থাকবে? 3 নাম্বার কোশ্চেন, 2 সেকেন্ড পর বলটি আনুভূমিক দিকে কত দূরে থাকবে? 3 নাম্বার কোশ্চেন, 2 সেকেন্ড পর বলটি আনুভূমিক দিকে কত দূরে থাকবে? ঠিক আছে স্যার? আচ্ছা, তো আপনারা এই তিনটা অঙ্ক একটু করবেন, আর বাকিগুলো আপনাদেরকে নেক্সট ক্লাসে থেকে অঙ্ক শিখতে হবে। হ্যাঁ, এই রাখ কিসে এই সবাই চুপ হ্যাঁ, বলো। তিনটা প্রশ্ন আবার বলেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 2 সেকেন্ড পর ব্যাক কত? এই ব্যাক কত মানে আনুভূমিক না উলম্ব না, কোনটা? লব্ধি ব্যাক। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন, 2 সেকেন্ড পর কত কোণে ক্রিয়াশীল থাকবে মানে কি জানতে চাইছি? থিটা। 3 নাম্বার কোশ্চেন, আনুভূমিক দিকে কত দূরে থাকবে কি জানতে চাইছি? x। থ্যাংক ইউ।